আজ দেখব সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন। সালফারের যোজনী 2, 4, 6 হয় কেন। তো সেজন্য আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। সালফারের ইলেকট্রন বিন্যাসটা দেখলে আমরা কি দেখব, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এটা হচ্ছে সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে ধাতুর বেলায় যোজনী কী এবং অধাতুর বেলায় যোজনী কোনটা। ধাতুর যোজনী হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রনটাই হচ্ছে ওই মৌলের বা ধাতুর যোজনী, কিন্তু অধাতুর বেলায় সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রনগুলোই হচ্ছে তার যোজনী। তো সালফার এখানে যেটা অধাতু, তো অধাতুর বেলা আমরা কি বলছি যে বিজোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন কি, অর্থাৎ সিঙ্গেল একটা যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় বিজোড় ইলেকট্রন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক অবস্থায় সালফার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। এখন আমরা জানি যে এই যে পি অরবিটাল, এটার আবার 3টা অরবিটাল আছে, আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। তো এখানে হুন্ডের নীতি ফলো করবো। হুন্ডের নীতিটা কি, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন একটু বলে নিচ্ছি যে হুন্ডের নীতি কি, যে একই শক্তি সম্পন্ন এখানে শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে যায় যেন তারা সর্বাধিক পরিমাণে বিজোড় অবস্থায় থাকতে পারে। সর্বাধিক পরিমাণে কি থাকে, বিজোড় অবস্থায়। তো এখানে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 4টা। তো এখানে পি অরবিটালটা আবার তিনভাবে বিন্যস্ত থাকে, পিএক্স, পিওয়াই, পিজেড আকারে। তো আমরা এখানে দেখে নিচ্ছি, প্রথমে একটা করে দিব 3টা, এবং স্পিনগুলো প্রথমে কি একইমুখী, স্পিন একইমুখী হবে। তাহলে 4টা ইলেকট্রন ছিল, 3টা গেল, এখন বাড়লো 8টা, তার মানে এই দিকে একটা স্পিন যাবে এখানে। তো সেই ক্ষেত্রে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা, 2টা। এই অবস্থায় সালফারের যোজনী কত, 2, স্বাভাবিক অবস্থায়। অর্থাৎ এই অবস্থায় সালফার যোজনী কত পাচ্ছি আমরা, 2। এখন যদি সালফারকে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, উত্তেজিত অবস্থায় সালফার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আচ্ছা, উত্তেজিত অবস্থায় হয় কি, সালফারের এই যে 3p অরবিটাল আছে, 3p অরবিটালে ডি আরও একটা 3d। আচ্ছা, 3 নম্বর শক্তি স্তরে আরেকটি উপশক্তি স্তর আছে, সেটা হচ্ছে ডি। আমরা এখানে লিখলাম। এখান থেকে হবে উত্তেজিত অবস্থায় সালফারের এই যে পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, ডিতে যাবে। তাহলে এখানে আমরা পি এটা জানি, পি 3টা এবং ডি 5টা। ডি অরবিটালের আবার কয়টা, 5টা অরবিটাল আছে। ডি 5 ভাবে বিভক্ত, 1, 2, 3, 1, 2, 3, 4, 5। যেটা আমরা জানি পিএক্স, পিওয়াই, পিজেড। এবং ডির কি, ডি হচ্ছে ডিএক্স, ওয়াই, ডিওয়াইজেড, ডিএক্সজেড, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, এখানে যাবে। তার মানে এইখানে আর 4 থাকবে না, তখন কি হবে 3p3 এবং 3d1। তার মানে এখানে আমাদের স্পিন হুন্ডের নীতি অনুসারে যাবে ওইখানে একটা। এই অবস্থায় আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4। এখন এই অবস্থায় তাহলে সালফারের যোজনী কত বের হলো, সালফারের যোজনী বের হলো 4। সালফারের যোজনী কত, 4। উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী কত, 4। এখন যদি সালফারটাকে আরও একটু উত্তেজিত করা হয়, সেই ক্ষেত্রে তার কী দেওয়া হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, আমি 3d এবং 3d1, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা করি, 5টা আছে, 1, 2, 3, 4, 5।
এই ক্ষেত্রে পির কয়টা, 3টা, 1 2 3, এবং এসের 1টা। এখন সালফারকে যদি আরও উত্তেজিত করা হয়, তাহলে এই যে এস অরবিটাল আছে এখান থেকে আর একটা ইলেকট্রন কী করবে, ডিতে যাবে। কোথায় যাবে? ডিতে যাবে, কারণ ডি অরবিটাল কিন্তু ফাঁকা আছে। সো এখান থেকে ইলেকট্রনটা কোথায় যাবে, আবারও ডি অরবিটালে প্রবেশ করবে। তার মানে এখানে এই 3d 1-এর জায়গায় কত হবে, 2 হবে। 1-এর জায়গায় কী হয়ে যাবে, এখন 2 হয়ে যাবে। তার মানে ডিটা 2 হয়ে গেল, এখানে তাহলে 3s1 হয়ে গেল। তার মানে এখানে একটা ইলেকট্রন, এখানে 3টা, আমি আর পিএক্স লিখছি না, এখানে কয়টা, 2টা, 2টা 3টা, তাহলে ডি অরবিটালে 2টা, পিতে থাকলো 3টা, এবং এসে এখন কয়টা আছে, 1টা। সর্বমোট বিজয় ইলেকট্রন কয়টা হচ্ছে আমাদের, 1 2 3 4, সরি 2টা, এখানে 3টা লিখে ফেলেছি, ভুল হয়ে গেছে, এটা 3টা হবে না, 2টা দেখতে পাচ্ছি 2টা। তাহলে সর্বমোট বিজয় ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4 5 6। তার মানে এই ক্ষেত্রে সালফারের যোজনী কত, 6। সালফারের যোজনী কত, 6। তাহলে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছি, যে সালফারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বিভিন্ন অবস্থাতে। স্বাভাবিক অবস্থায় 2, উত্তেজিত অবস্থায় 4, আরও একটু উত্তেজিত করলে সেই ক্ষেত্রে সালফারের ইলেকট্রন যোজনী কত হয়ে যায়, 6। তার মানে 2 4 এবং 6 হচ্ছে এটা। এখন একটু প্রশ্ন সবাই করতেই পারেন যে আমরা জানি কি যে ইলেকট্রন 3s থেকে 3dতে না গিয়ে আগে 4pতে যায়, হ্যাঁ কিসে হয়, আমি যদি এখানে 3 এবং 3d, ছিল, এখানে ছিল 3p। তো এখানে আমাদের একটা কথা থাকতেই পারে যে ইলেকট্রন 3dতে না গিয়ে 4sে যাওয়ার কথা, 3dতে না গিয়ে 4sে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন মৌলগুলো উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখায়, কী অবস্থায়, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখায়, তখন তারা কি করে, তখন তারা একই শক্তি সম্পন্ন অরবিটালে অবস্থান করে, কখনো তার অরবিটাল কী করে না, চেঞ্জ করে না। তার মানে এরা কিন্তু একই শক্তি সম্পন্ন অরবিটাল, সবাই 3 নম্বর কক্ষপথের অরবিটাল, কক্ষপথটা কখনোই চেঞ্জ করবে না উত্তেজিত অবস্থায়। কী অবস্থায়, উত্তেজিত অবস্থায়। তো যেহেতু এখানে 3 নম্বর কক্ষপথ, তাই কী করবে, ডিতে যাবে, 4sে যাবে না। 4টা হচ্ছে আলাদা কক্ষপথ, এটা হচ্ছে উত্তেজিত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।